দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা, অধিনায়ক শান্ত, সহকারী তাসকিন। এমভি আবদুল্লাহর 23 নাবিক কুতুবদিয়া থেকে চট্টগ্রামের পথে, অপেক্ষায় স্বজন ও জাহাজ কর্তৃপক্ষ। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, আলোচনায় র্যাব ও ভিসা নিষেধাজ্ঞা। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত, তার সহকারী করা হয়েছে তাসকিন আহমেদকে। দলে রয়েছে আরও 3 পেসার, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। ওপেনার সৌম্য সরকার ও লিটন দাসের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম। মিডল অর্ডার সামলাবেন সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ ও উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনেক। স্পিনার হিসেবে রয়েছেন শেখ মাহিদি হাসান, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। আর দলের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। টি-20 ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেমিফাইনাল স্টেজে আপনাকে দলটাকে ধরে নিয়ে নিতে পারবেন, যে কোনো কিছুই হতে পারে। তো আমার মনে হয় তিনি যেটা বলতে চেয়েছেন যে ফেজ বাই ফেজ আগানোর জন্য প্রথম ধাপ, দেন যদি দ্বিতীয় ধাপে যাওয়া যায়। টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণার খবর সংগ্রহ করেছেন সহকর্মী তৌসিয়া ইসলাম। বার্তা কক্ষ থেকে তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। তৌসিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটা জানতে চাই, তাসকিন আহমেদ ইনজুরিতে রয়েছেন, তাকে সহ অধিনায়ক করার পক্ষে কি যুক্তি দেখাচ্ছেন নির্বাচকরা? হ্যাঁ ইফতেখার, আমরা এই প্রশ্নটাই করেছিলাম যে তাসকিন আহমেদের ইনজুরির কারণে কিন্তু দল ঘোষণা যেটা গতকাল হওয়ার কথা ছিল সেটিও একদিন পিছিয়ে গেছে। শুধুমাত্র তাসকিন দলে থাকতে পারবেন কিনা এটুকু নিশ্চিত হতে, যেই খেলোয়াড় দলে থাকতে পারবেন কিনা এমন একটা পরিস্থিতিতে আছেন এবং নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে আসন্ন যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে 3 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ, সেখানে তিনি খেলতে পারছেন না। তাই বিশ্বকাপেও পুরোপুরি নিশ্চিত নন। তারপরেও তাকে কেন সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে? তো প্রধান নির্বাচক বলেছেন যে এটি সরাসরি বোর্ডের সিদ্ধান্ত ছিল। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে নাজমুল হোসেন শান্তকে যেহেতু দীর্ঘ সময়ের জন্য 3 ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে, এখন থেকেই সামনের দিনগুলোর দিকে তাকিয়ে এর পরে শান্তর পরে আসলে অধিনায়কের দায়িত্বটা কার হাতে যাচ্ছে, কে সামলাবেন, সেটাতে মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য তাসকিনকে দেওয়া হয়েছে। যদি তাসকিন কোনো ম্যাচে খেলতে না পারেন, বিশ্বকাপের ম্যাচগুলোতে খেলতে না পারেন, কিন্তু সেখানে সহ অধিনায়ক অন্য কাউকে অধিনায়কত্ব করতে দেওয়ার প্রয়োজন পড়তে পারে, শান্ত যদি কোনো কারণে ইনজুর্ড হন বা কোনো কিছু তৈরি হয়, পরিস্থিতি অনুযায়ী তখন সিদ্ধান্ত নেওয়া হবে। এটা হচ্ছে বোর্ডের সিদ্ধান্ত ছিল। উনি বারবার করেই বলেছেন যে অধিনায়ক সহ অধিনায়ক নির্বাচনের বিষয়টি বোর্ডের পরিচালনা পর্ষদ থেকে আসে, এখানে আসলে নির্বাচকদের করণীয় কিছু থাকে না। সে কারণেই এটা করা হয়েছে এবং উনি বারবার করেই এই কথাটা বলেছেন যে তাসকিন আহমেদের স্ক্যানের যে রিপোর্টটা পাওয়া গেছে, রিপোর্টের ভিত্তিতে এইটুকুই বলা যাচ্ছে যে আসন্ন। তৌসিয়া, এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই, ধারাবাহিক ব্যর্থতার পরও যেটা দেখলাম যে দলে জায়গা পেয়েছেন লিটন দাস, সার্বিকভাবে দল কেমন হয়েছে বলে আপনি মনে করেন? আসলে সার্বিকভাবে যদি বলতে হয়, গত কিছুদিন ধরে, অন্তত গত 1.5-2 বছর ধরে দলের সাথে যারা খেলছিলেন, নিয়মিত পারফর্মার ছিলেন, মোটামুটি তারাই আছেন। খুব বেশি চমকের জায়গাটা আসলে দলের মধ্যে ছিল না। তবে গত সবশেষ বিপিএল এর পর থেকে একটা আলোচনা আসছিল যে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন পেসার সাইফুদ্দিন। তিনি যেহেতু পেস বোলিং অলরাউন্ডার হিসাবে দলে একটা ভূমিকা রাখতে পারেন, সবসময় তাকে পেস বোলার অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। সেই সাইফুদ্দিনের ইনক্লুশনের ব্যাপারটি আসার কথা ছিল, আমরা ধারণা করেছিলাম। এই কারণেই কিন্তু সাইফুদ্দিনকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও খেলানো হয়েছিল। কিন্তু প্রধান নির্বাচক যেটি পরিষ্কার করলেন যে সাইফুদ্দিনের নামটি গত 30 এপ্রিল যে দলটি পাঠানো হয়েছে আইসিসিতে, সেই তালিকাতেও, সেই 15 জনের তালিকাতেও কিন্তু সাইফুদ্দিনের নামটি ছিল। তবে শেষ মুহূর্তে বাদ পড়েছেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে পারফরমেন্সের সময়। সেই একই কাজটা হয়েছে ইয়ের ক্ষেত্রেও, লিটন দাসের ক্ষেত্রেও। লিটন দাস গত 1-1.5 বছর যাবৎ কিন্তু তিনি একেবারেই ফর্মে নেই। তারপরেও বারবার করে প্রধান নির্বাচন বলেছেন যে বিভিন্ন সময় কনকাশন সাবের একটা ব্যাপার থাকে, যে যদি
একজন খেলোয়াড় কোনো কারণে ম্যাচের মাঝামাঝি সময়ে চোটে পড়েন, তাহলে ঠিক তার মতো আরেকজন খেলোয়াড়কে নেয়ার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে সবসময় উইকেট কিপার হিসাবে ব্যাকআপ একটা অপশন রাখতে হয়। সেই কারণে তারা জাকের আলী অনেকের সাথে ব্যাকআপ উইকেট কিপার হিসাবেও লিটন দাসকে বিবেচনা করা হচ্ছে। সেই সাথে লিটনের যে অভিজ্ঞতা, তিনি এই মুহূর্তে ফর্মে নেই, কিন্তু বিশ্বকাপের মতো বড় আসরে এসে হয়তো ফর্মে ফিরতে পারেন, সেটা আশা করা হচ্ছে তাদের পক্ষ থেকে। তো সব মিলে দলটা আসলে অনেকটা অনুমিতই বলা যেতে পারে। ইফতেখার। দর্শক, টি-20 বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ দল ঘোষণার বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ শুনছিলাম সহকর্মী তৌসিয়া ইসলামের কাছ থেকে। যাচ্ছি পরের সংবাদে। জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহর 23 নাবিক চট্টগ্রামের পতেঙ্গায় নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে পৌঁছাবেন বিকেলে। সকালে তারা কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। জলদস্যুদের কবল থেকে মুক্তির 1 মাস পর সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া ঘাটে নোঙ্গর করে এমভি আবদুল্লাহ। নাবিকদের বরণে চট্টগ্রামে প্রস্তুতি নিয়েছেন এমভি আবদুল্লাহর মালিকপক্ষ KSRM গ্রুপ। এদিকে সোমালি জলদস্যুর কাছ থেকে মুক্ত 23 নাবিকের ঘরে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজনরা। এমভি আবদুল্লাহ বাংলাদেশ জলসীমায় পৌঁছার পর থেকেই স্বস্তি খুশির দেখা মিলেছে তাদের মধ্যে। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। পরে তারা ছাড়া পান 13 এপ্রিল। চট্টগ্রামের পতেঙ্গায় এমভি আবদুল্লাহর 23 নাবিককে বরণের প্রস্তুতি নিয়েছে জাহাজের মালিক পক্ষ KSRM গ্রুপ। সেখানে আছেন সহকর্মী রুনা আনসারি, তার কাছে জানবো সবশেষ তথ্য। রুনা, নাবিকরা কখন পতেঙ্গায় পৌঁছাতে পারেন আর তাদের বরণে কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, বিস্তারিত শুনতে চাই আপনার কাছে। ইফতেখার, আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি নাবিকদের বহনকারী যে জাহাজমণি লাইটারের, সেটি বহিনঙ্গরে এরই মধ্যে প্রবেশ করেছে। হয়তোবা আর 20 থেকে 25 মিনিট পর চট্টগ্রাম বন্দরের কাছাকাছি চলে আসবে। আমরা আছি চট্টগ্রাম নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে। এখানে মূলত 23 নাবিককে বরণ করা হবে। এখানে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য KSRM মালিক কর্তৃপক্ষের পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং বন্দর কর্তৃপক্ষ মূলত আজকের এই আয়োজনটি করেছে। এখানে 23 নাবিককে তারা সম্বর্ধনা দিবে এবং 23 নাবিকের বেশ কয়েকজনের পরিবারের সদস্যরা এরই মধ্যে এখানে এসছেন এবং পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন তাদের আপনজনকে এখান থেকে তারা ঘরে নিয়ে যাওয়ার জন্য। তো বন্দর কর্তৃপক্ষ এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায়, বন্দর কর্তৃপক্ষ এখানে একটি ছোট করে একটা স্টেজ করেছে, যে স্টেজে তাদেরকে ফুল দিয়ে বরণ করবেন এবং ফুল দিয়ে বরণ করার পরে তাদের অনুভূতি জানবেন। অনুভূতি জানার পরে মূলত পরিবারের কাছে তারা যাবেন। তো KSRM কর্তৃপক্ষের যারা রয়েছেন তারাও এখানে রয়েছেন, তারাও বন্দর কর্তৃপক্ষের সাথে সেই অধীর আগ্রহে বসে আছেন নাবিকদেরকে বরণ করার জন্য। এবং আমরা কিছুক্ষণ আগে এখানকার যে KSRM এর DMD শাহরিয়া জাহান রাহা, তার সাথে কথা বলছি। তিনি বলেছেন বন্দরের সাথে তারা এখানে আজকে যে সম্বর্ধনা দিচ্ছেন এটি কিন্তু এজন্যই যে অতি অল্প সময়ের মধ্যে নাবিকরা যেভাবে অক্ষত অবস্থায় ফিরে আসতে পারছেন, সেটি কিন্তু একটি খুবই সুসংবাদ। এবং সেই সুসংবাদটি শুধু আজকে চট্টগ্রামের জন্য না, পুরো দেশের জন্য এবং সারা বিশ্বের জাতির জন্য, যে বাংলাদেশের এই 23 জন নাবিক এত অল্প সময়ের মধ্যে অক্ষত অবস্থায় দেশে ফিরে এসেছেন এবং তাদের পরিবারের কাছে যাবেন, সেটি হচ্ছে সবার জন্য একটি সুখের বার্তা। এই বার্তাটা আজকে সম্বর্ধনার মধ্য দিয়ে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই মূলত আজকে বন্দর কর্তৃপক্ষ এবং KSRM কর্তৃপক্ষ আজকের এই আয়োজন করেছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এখানে এসে পৌঁছাবেন এবং তাদেরকে বরণ করবেন পরিবার। ইফতেখার। দর্শক, সহকর্মী রুনা আনসারি এতক্ষণ যুক্ত ছিলেন পতেঙ্গা থেকে। যাচ্ছি পরের সংবাদে। ইসরায়েলের আন্তর্জাতিক এজেন্টের সাথে যুক্ত হয়ে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ আছে বলেও দাবি করেছেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ফিলিস্তিনে গণহত্যা ও বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠানে তিনি দাবি করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের নিপীড়ন বন্ধে যখন বিক্ষোভ হচ্ছে, তখনও বিএনপিও তাদের মিত্ররা ইসরায়েলের আগ্রাসন নিয়ে কোনো মন্তব্য করছে না। বিএনপি ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে ইসরায়েলের দোসর হয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। গত নির্বাচনে তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এখন আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে তারা যুক্ত হয়েছে। আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। 3 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লুকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।
রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজের মধ্য দিয়ে ডোনাল্ডোর সরকারি কর্মসূচি শুরু হবে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ডো। এবার আলোচনায় গুরুত্ব পাবে র্যাব ও ভিসা নিষেধাজ্ঞা। চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হয়েছে আজ। মঙ্গলবার ভোর 4টায় চট্টগ্রাম থেকে 419 জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, এবার চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমান 22টি হজ ফ্লাইটের 8,000 হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে সরাসরি 2টি ফ্লাইট মদিনা এবং 20টি ফ্লাইট জেদ্দা অবতরণ করবে। চট্টগ্রাম থেকে আগামী 9 জুন সবশেষ হজ ফ্লাইট যাবে। চট্টগ্রামের প্রথম ফিরতি হজ ফ্লাইট পৌঁছাবে 27 জুন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মুম্বাই ধুলি ঝড়ে 100 ফুট উচ্চতার একটি বিলবোর্ড ভেঙে প্রাণ গেছে 14 জনের। এতে আহতের সংখ্যা 70 জনের বেশি। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ঘটনা ঘটে। বিলবোর্ডটি একটি জ্বালানি স্টেশনের উল্টো পাশে ছিল। ঝড়ের সময় বিলবোর্ডের লোহার কাঠামোটিও স্টেশনের উপর আছড়ে পড়ে। গাড়ি আর মোটরসাইকেল সহ অনেকেই এর নিচে চাপা পড়েন। ঘটনার পর ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স উদ্ধার তৎপরতা চালায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেবে রাজ্য সরকার। নিহত প্রত্যেকের পরিবার পাবে 5 লাখ রুপি। গাজার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 14 জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরও অনেকে। গাজার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরের একটি ভবনে হামলা চালায় ইসরায়েল। নিহতের মধ্যে শিশুও রয়েছে। হামলার পর ইউনিসেফ গাজায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। বিশেষ করে শিশুদের নির্বিচারে হত্যা বন্ধ করার আহ্বান জানায় জাতিসংঘের শিশু বিষয়ক এই সংস্থা। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 35,091 জনে পৌঁছেছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো চেয়ারের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে মেলিন্ডা এ তথ্য জানান। আগামী 7 জুন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের শেষ কর্মদিবস কাটাবেন তিনি। বিল গেটসের সঙ্গে চুক্তি অনুযায়ী মেলিন্ডার হাতে বাড়তি $12.5 বিলিয়ন থাকবে, যা তিনি নানা ধরনের সামাজিক কাজে ব্যয় করবেন। 2000 সালে স্বামী বিল গেটসের সঙ্গে যুক্তরাষ্ট্রে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গঠন করেন মেলিন্ডা। এই ফাউন্ডেশন থেকে বিশ্বজুড়ে দাতব্য কার্যক্রম ও আর্থিক সহায়তা দেওয়া হয়। খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার সঙ্গে 3-3 গোলে ড্র করেছে লিভারপুল। নিজেদের মাঠ ভিলা পার্কে ম্যাচের দ্বিতীয় মিনিটে বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ক্যামেলিয়ানো মার্টিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে অ্যাস্টন ভিলা। 12 মিনিটে ইউরি টিলেমান্স ম্যাচে সমতা ফেরান। বিরতির আগেও পরে কোটি গাকপো এবং জারেল কোয়ানশারের গোলে 3-1 গোলে এগিয়ে যায় লিভারপুল। তবে ম্যাচের শেষ সময়ে 3 মিনিটের ব্যবধানে 2 গোল করে অ্যাস্টন ভিলাকে ড্র এনে দেন জন টুরান। 37 ম্যাচ শেষে 79 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে লিভারপুল আর 68 পয়েন্ট নিয়ে চতুর্থ অ্যাস্টন ভিলা। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। অধিনায়ক শান্ত, সহকারী তাসকিন। এমভি আবদুল্লাহ 23 নাবিক কুতুবদিয়া থেকে চট্টগ্রামের পথে, অপেক্ষায় স্বজন ও জাহাজ কর্তৃপক্ষ। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আলোচনায় র্যাব ও ভিসা নিষেধাজ্ঞা। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।